Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। শুরু করছি ইউরো চ্যাম্পিয়নশিপের খবর দিয়ে। দ্বিতীয় সেমিফাইনালে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে 2-1 গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে টানা দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত করল গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। ওয়াটকিন্সের একেবারে অন্তিম মুহূর্তের গোল 90 মিনিটের মাথায়। ইংল্যান্ড নিয়ে অনেক কথা হবে যেহেতু তারা ফাইনালে গেছে এবং গতবারেও তারা ফাইনাল খেলেছিল, তবে তার আগে তাদের যে সমর্থকরা তারাও এক অন্যরকম উদযাপনে মেতেছে এবং বলছে ট্রফিটাই ঘরে আসবে। ইয়েস, ইটস কামিং হোম। নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর ফাইনালে ওঠায় এমন উচ্ছ্বাস ইংলিশ সমর্থকদের, যে উদযাপনে বাড়তি রং যোগ করেছে প্রথমবারের মতো ঘরের বাইরের বড় কোনো টুর্নামেন্টে ফাইনালে ওঠার আনন্দ। সমর্থকদের বিশ্বাস, ফাইনালে স্পেনকে হারিয়ে ট্রফি ঘরে তুলবে সাউথগেট শিষ্যরা। বিপরীতে আরও একবার শেষ চার থেকে বিদায়ের হতাশা ডাচ সমর্থকদের। ইউরোর সেমিফাইনাল দেখতে আসা ইংলিশ সমর্থকদের এমন আকুতি বৃথা যায়নি। শুরুতে পিছিয়ে পড়লেও হ্যারি কেইনের পেনাল্টি গোলে সমতায় ফেরার পর ওয়াটকিন্সের শেষ মুহূর্তের গোলে আরও একবার ফাইনালে ইংল্যান্ড। ট্রফি ঘরে ফিরবে কিনা সেটি জানতে অপেক্ষা করতে হবে রোববার মধ্যরাত পর্যন্ত। তবে তার আগেই উৎসবের উপলক্ষ পেয়ে গেছে ইংলিশরা। এই প্রথম ঘরের বাইরে বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে যে তাদের দল। আমি চাঁদের উপর ভাসছি। ছেলেরা খুবই ভালো খেলেছে, সত্যি ওরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি খুবই খুশি। So pleased with the result, and I can't wait for Sunday. Come on, England! Come on! Come on! What timing, fantastic. দুর্দান্ত। সাউথগেটের কাছে আমরা ঋণী। আগের ফাইনালে হারলেও এবার সেটা হবে না। আমরা শিরোপা জিততে চলেছি। ইউরোর আগের আসরে ফাইনাল খেললেও ইতালির কাছে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল সাউথগেট শিষ্যদের। এবার শিরোপা শেষ লড়াইয়ে প্রতিপক্ষ আসরে দুর্দান্ত ফর্মে থাকা স্পেন। তবে তাতে ভীত নন ইংলিশ সমর্থকরা। তাদের বিশ্বাস ট্রফি এবার ঘরে ফিরবেই। আমি উচ্ছ্বসিত। প্রতি ম্যাচে ফিরে আসা ফরমেশন পরিবর্তন, দলের ঐক্য, সব মিলিয়ে অবিশ্বাস্য এক পরিবেশ। আমরা জিততে যাচ্ছি, এটা ঘরে আসছে, শতভাগ ঘরে আসছে। অবিশ্বাস্য ও অসাধারণ কীর্তি গড়েছে দল। ওয়াটকিন্সের জন্য ভালোবাসা। আশা করি ফাইনালেও এভাবেই জিতব। ম্যাচ শেষে সংঘর্ষেও জড়ান দুই দলের সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। শিরোপা জিতলে আসলে না জানি কি হতে যাচ্ছে ইংলিশ শিবিরে, তবে তার আগে এই ম্যাচ নিয়ে, সেই সঙ্গে কোপা আছে, সবকিছু নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানাতে চাই মামুনুল ইসলামকে, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। মামুন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেশ, বসবেন। যে ম্যাচটা আসলে হয়ে গেল এবং টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ইংল্যান্ড শেষ সময়ে লাক ফেভার করা পিছিয়ে থেকে একেবারেই 90 মিনিটসে ওয়াটকিনসনের গোল, তারপর ভরসাও রাখছে সমর্থকরা ভবিষ্যতে। ওভারঅল ম্যাচটা নিয়ে যদি একটু বলেন, কেমন লড়াই দেখলেন? স্টার্টিংটা ভালো ছিল না। এই টুর্নামেন্টে ইউরোতে ইংল্যান্ডের ছন্দে ফুটবল খেলতে পারেনি। প্লাস হচ্ছিল আপনার লাস্ট নকআউটগুলিতে দেখবেন আপনার প্রত্যেকটা ম্যাচে পিছিয়ে থাকা টিম ব্যাক করা একটা স্ট্রেংথ তাদের কাজ মানে মেন্টালি অনেক স্ট্রং তারা, যে কামব্যাক করাটা। এই ম্যাচও সেম জিনিস হয়েছে, কামব্যাক করাটা। ম্যাচ নেদারল্যান্ডের হাতে ছিল ফার্স্ট স্টার্টিং থেকে গোল, দেন ইংল্যান্ড ম্যাচ নিয়ে গোল করলো, 1-1 হলো। আবার নেদারল্যান্ডের কাছে ম্যাচ ছিল, পুরো ম্যাচ কন্ট্রোল তাদের ছিল। এবং লাস্টের দিকে যখন হ্যারি কেইনকে চেঞ্জ করা হয়, তখন তার পরিবর্তে যাকে নামানো হয়েছে সে 89 মিনিটে গোল করা। সব কিছু আমি বলবো যে অ্যাজ এ টিম ইংল্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট টিম ইউরোর। অলসো আপনার ওদের সাইড বেঞ্চ অনেক স্ট্রং। সব কিছু মিলে ফাইনালিস্ট ইংল্যান্ড। কিন্তু পারফর্ম করা হিসাবে তাদের মেন্টালি স্ট্রেংথটা দেখা, বাট ওইভাবে তারা এখনও পর্যন্ত ওই পারফর্মটা করতে পারে না। যদি তারা টিম হিসেবে যদি সবাই পারফর্ম করে, কারণ স্প্যানিশ লিগের বেস্ট প্লেয়ার ইংল্যান্ডের, ইংলিশ লিগের বেস্ট প্লেয়ার ইংল্যান্ডেরই। সব কিছু মিলে প্রত্যেকটা সেক্টরে যদি তারা বেস্ট ফুটবলটা খেলতে পারে, তাহলে ইউরোটা তাদের মানে তাদের ফার্স্ট কোনো ওয়ার্ল্ড ফুটবলের সবচেয়ে বড় শিরোপা তাদের জয় হবে। একদমই তাই মামুন ভাই। এই যে শেষ সময়ের গোলেই কিন্তু ইংলিশরা জয় নিশ্চিত করেছে, এটা কি তাহলে আসলে ডাচদের দুর্ভাগ্য বলবেন আপনি?
আমি বলবো যে সবসময় ইংল্যান্ডের দুর্ভাগ্য যায়, আজকে এবার ইংল্যান্ডের সৌভাগ্য, আর ডাচের সবসময় ডাচের দুর্ভাগ্য থাকে। বাট ডাচ টিম হিসেবে ডাচ অনেক ভালো ফুটবল খেলেছে, তাদের কিছু সিনিয়র প্লেয়ার, তাদের কিছু ইয়ং প্লেয়ার, টিমে অনেক স্ট্রং। বাট মানে এই ম্যাচটা তাদেরই জয়লাভ করার কথা, কারণ তার স্টার্টিং খুব ভালো করেছে, মাঝখানে তাদের হাফ টাইমে নামার পর তারা ম্যাচ কন্ট্রোল করেছে, লাস্টের দিকে তাদের মানে ডিফেন্ডারের মিস্টেক, যে ডিফেন্ডার এইসব ম্যাচে আপনার স্পেস, যখন ডিফেন্ডার অ্যাটাকিং জোনে স্পেস দিবে আপনি ম্যাচ হারতে হবে। দুইটাই সেম জিনিস, দেখেন পেনাল্টিটা সেম, একটা বিগ স্পেস পেনাল্টি, দেন সেকেন্ড ওয়ান তাকে টার্ন করতে দিল, হিট করতে দিল। বাট এই ধরনের ম্যাচে আসলে ওই সুযোগটা কেউ দেয় না, ইংল্যান্ড ডিফেন্ডারও নেদারল্যান্ডের স্ট্রাইকারদের দেয় নাই। ওভারঅল এই ফাইনালটা কেমন হতে পারে? ওই দিনে আসলে কাউকে ফেভারিট বলার সুযোগ আছে কিনা? লাস্ট ইয়ারতে তো ইংল্যান্ড সুপার ফুটবল খেলেছে, অলসো আপনার ফাইনালও সেম ইতালির সঙ্গে বেস্ট ফুটবল খেলেছে, জাস্ট 1-1 ড্র ছিল, টাইব্রেকারে তারা হেরেছে। আমি বলবো যে স্পেনের স্টার্টিং থেকে এখনো পর্যন্ত কোনো ব্যাড টাইম যায় নাই। সবাই আশা করে এই ব্যাড টাইম জানি না আসে। আই থিঙ্ক স্পেনের এই শিরোপা যদি তারা জিতে, তাদের হ্যাটট্রিক, মানে হ্যাটট্রিক বলতে 3টা ইউরো তারা পাবে, ব্যাক টু ব্যাক 2টা কেসিলেসের সময়, ওই তাদের একটা বেস্ট জেনারেশনের সময়, এখন একটা, তো 3টা। আর ইংল্যান্ডের ফার্স্ট, তো আপনাকে দুই টিমের দিকে ফাইনালটা উপভোগ্য হবে। ফাইনালটা এখন বেশিরভাগ স্পেনের সাপোর্ট থাকবে, বাট ইংল্যান্ড, যারা আসলে ফুটবলের জন্মদাতা, ক্রিকেটের জন্মদাতা, তারা সবাই চাবে যে ফুটবল একটা ট্রফি সাউথগেট পাক, কারণ তাদের ইচ্ছা ইংল্যান্ড টিম পাক। এটা আমিও চাই যে ইংল্যান্ড পাক, বাট মানে আমার দিক থেকে স্পেন অনেক দূর এগিয়ে তাদের, যদি তাদের ব্যাড ডে না যায় স্পেনের। ওই যে উদাহরণ টানছিলেন আপনি অফারে, যে ইন্ডিয়ার মতো পুরো টুর্নামেন্ট ভালো খেলে যদি ফাইনালে যে না হারে, 23-এর ওয়ার্ল্ড কাপ, মানে এমন ম্যাচ না খেলে যে ম্যাচে আপনাকে অন্য টিমকে আপনার ম্যাচে নিয়ে আসা, না হলে স্পেনকে হয়তো আটকানো মুশকিল। অবশ্যই ভোরবেলা কোপারও ম্যাচ হয়েছে এবং কলম্বিয়া তো উঠছে, আমরা খবরটা দেখে এসে সেটা নিয়ে কথা বলতে চাই। কোপা আমেরিকার খবর, দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। জয়সূচক একমাত্র গোলটি করেন জেফারসন লেরমা। সানজানার হলুদ জার্সির আক্ষেপ, মানে ব্রাজিলের আক্ষেপ কলম্বিয়া মেটাচ্ছে আর কি। ম্যাচটা নিয়ে অবশ্যই কিছু তো বলতে চাইবেন, উরুগুয়ের মতো দল তারাও বিদায় নিল। আপনার এই কোপাতে, মানে কোপা ফুটবল বলতে ওখানে শৈল্পিক ফুটবল দেখা যায়, ইন্ডিভিজুয়াল প্লেয়ার, ভালো ইন্ডিভিজুয়াল খেলা দেখা যায়। আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, উরুগুয়ে বলেন, চিলি বলেন, সব কিছু মিলে ইন্ডিভিজুয়াল প্লেয়ার সবচেয়ে বেশি থাকে। এই কোপাতে আপনার এই ইন্ডিভিজুয়াল প্লেয়ারের থেকে বডি কন্ট্যাক্ট বেশি। ম্যাচটা হবে এখন আপনি একতরফা বলতে পারবেন না বা কোনো কিছু, মানে ওয়ান অফ দ্য একটা বেস্ট ম্যাচ হবে এবার কোপাতে, যে কলম্বিয়ার সঙ্গে আর্জেন্টিনার সঙ্গে কলম্বিয়ার এই ম্যাচটা হবে। কলম্বিয়া আই থিঙ্ক এই কোপা তাদের মনে ফার্স্ট বা সেকেন্ড কোপা হইতে পারে, 23 বছর পর এবং সবকিছু মিলে আমি বলবো যে তাদের এই কলম্বিয়া টিমের মধ্যে তারা অনেক ফাস্ট, তারা অনেক ফাইটার, স্ট্রং, সবকিছু মিলে তারা উরুগুয়ের থেকে অনেক দূর এগিয়ে। বাট আমি বলবো যে তারা ফিজিক্যালি স্ট্রং এবং তাদের কিছু কোয়ালিটিফুল প্লেয়ার আছে, যেমন আপনার তাদের ক্যাপ্টেন, তার আন্ডারে 23 বছর পর ফাইনাল খেলতেছে। আমি বলবো যে অ্যাজ এ টিম কলম্বিয়া ডিজার্ভ করে ফাইনাল খেলা। একদমই তাই। এত বছর পর আসলে তারা ফাইনালটা খেলছে, নিশ্চয়ই তাদের জন্য বা দেশটির জন্য অনেক বড় স্পেশাল কিছু একটা হতে যাচ্ছে যদি তারা জেতে। স্বাভাবিক, একটা শিরোপা আপনার 23 বছর পর ফাইনাল খেলা মানে একটা শিরোপা তারা পাওয়ার একটা জায়গায়, লাস্ট স্টেজে একটা পা দিলে, এক সিঁড়ি উঠলেই ফাইনাল চ্যাম্পিয়ন হবে। এটা আসলে যে কোনো দেশের জন্য, যে কোনো প্লেয়ারদের জন্য এটা বিগ সাকসেসফুল একটা জায়গা, সাফল্য সবসময় বয়ে আনে দেশের আনন্দ। আমি বলবো যে এটা তাদের জন্য একটা বড় সুযোগ। ব্যাক টু ব্যাক ফাইনাল আর্জেন্টিনাও খেলছে, আর্জেন্টিনা চাবে ব্যাক টু ব্যাক ফাইনাল তারা চ্যাম্পিয়ন হতে, কারণ তারা কোপা, ওয়ার্ল্ড কাপ, কোপা তিনটা এখন স্মরণীয় করতে চাবে তাদের এই শিরোপা, এবং তাদের যে উইনিং মেন্টালিটি তারা যেন ব্রেক না হয় এই জিনিসটা তারা চেষ্টা করবে। কলম্বিয়া 23 বছর পর ফাইনাল খেলতেছে, কলম্বিয়া চাবে তারাও চ্যাম্পিয়নশিপ। আমি বলবো যে ম্যাচটাও উপভোগ করার মতো ম্যাচ হবে, সকাল 7টায় ম্যাচ হয়, মানে মানুষ, আমি বলবো যে ম্যাচ দেখার জন্য সবাই ওয়েট করবে, অপেক্ষা করবে। যেমন ব্রাজিলের সাপোর্টারও নিশ্চয়ই কলম্বিয়াকে সাপোর্ট করবে। দেশের ডিফারেন্স অনেক। আমি বলবো যে বেস্ট ম্যাচ দেখবে, বাট আমি আশা করি যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক। সেটা সাপোর্টার হিসেবে। ওভারঅল আসলে এই ম্যাচটা আপনি যেমন বলছিলেন যে হ্যাঁ আত্মবিশ্বাসের জায়গা, মানে দুই দল তো দুই রকমভাবে আত্মবিশ্বাসী, এত বছর পর ফাইনাল যেমনটা, তেমন আর্জেন্টিনাও তারা ছন্দে রয়েছে। কোন জায়গাটাতে মনে হচ্ছে আসলে এই ম্যাচটা খুব ক্লোজ হবে? আপনি বলছিলেন যে খুব টাইট হবে,
তারা একে অপরকে খুব ভালো জানে বা শক্তির দিক থেকে কাছাকাছি, এই কারণে কি? আমি ব্রাজিল আর কলম্বিয়ার ম্যাচ দেখেছি, ওই দিক দিয়ে ম্যাচে ব্রাজিল আর কলম্বিয়ার ম্যাচে কলম্বিয়া আপনার ওই ম্যাচ কলম্বিয়া জিততে পারতো, বাট 1-1 ড্র হয়েছে। বাট কলম্বিয়ার দাপট ছিল ওই ম্যাচে, ওই ফিজিক্যালি ফাস্ট সব কিছু। ওই স্পেনের মতো ইয়ং প্লেয়ার, তারা অনেক রান করে, সব কিছু মিলে আমি বলবো যে আর্জেন্টিনা, আমরা সবাই জানি যে অ্যাজ এ টিম তারা মেসি, কিছুটা মেসি কেন্দ্রিক, আবার কিছুটা তারা মেসিকে সাপোর্ট করছে। এতদিন মেসি আর্জেন্টিনাকে সাপোর্ট করে নিছে পুরো টিম, এখন পুরো টিম মেসিকে সাপোর্ট করতেছে। ধরন দুইটা কিন্তু চেঞ্জ হওয়াতে, এবং আর্জেন্টিনার প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা টিম সঙ্গে কীভাবে খেলতে হবে এখনও পর্যন্ত সেম ম্যাচ খেলতেছে। তাই আমি বলবো যে আর্জেন্টিনা ওই সেক্টরটা মেসি অনেক দূর ডিফারেন্স করে দেয় অন্য টিমের সঙ্গে। বাট অ্যাজ এ টিম যখন খেলে কলম্বিয়া, দিস ইজ অনেক স্ট্রং। তো আপনাকে চিন্তা করতে হবে যে ওখানে মেসি ভিত্তিক টিম, মেসি স্কোর করতেছে, মেসি স্কোর করাতেছে, নিশ্চয়ই তারা তাদের প্ল্যানে এগিয়ে যাবে যদি কিছু সুযোগ তারা পায়, যেমন উরুগুয়ের সঙ্গে গোল করা এবং আর্জেন্টিনাকে সুযোগ না দেওয়া, মেসিকে সুযোগ না দেওয়া, ডি মারিয়াকে কোনো স্পেস না দেওয়া। এই স্পেসগুলি যদি দেয় তাহলে ভেরি ডিফিকাল্ট হবে তাদের জিতা। একটা রেকর্ড ব্রেকিং নিউজ আছে, আমরা সেটা একটু জেনে আসি। কোপা আমেরিকায় নতুন এক ইতিহাস গড়লেন কলম্বিয়ান ফুটবলার হামেস রদ্রিগেজ। লিওনেল মেসির করা এক আসরে সর্বোচ্চ 5 অ্যাসিস্টের রেকর্ড ভেঙেছেন তিনি। আসরের দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে জেফারসন লেরমার গোলে জয় পায় কলম্বিয়া। রদ্রিগেজের কর্নার থেকে মাথা ছুঁয়ে গোল করেন তিনি, আর তাতেই এবারের আসরের ষষ্ঠ অ্যাসিস্টের দেখা পান হামেস রদ্রিগেজ। ভেঙে দেন মেসির করা সর্বোচ্চ 5 অ্যাসিস্টের রেকর্ড। টানা 28 ম্যাচ অপরাজিত থেকে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া, যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রদ্রিগেজ। গ্রুপের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট, কোস্টারিকার বিপক্ষে 1 অ্যাসিস্টের পর কোয়ার্টারে পানামার বিপক্ষে আবারও জোড়া অ্যাসিস্ট। সবশেষ সেমিফাইনালে করলেন আরও 1 অ্যাসিস্ট। সব মিলিয়ে আছেন টুর্নামেন্টের সেরা হওয়ার দৌড়ে। অন লাস্ট ম্যাচ বড় চ্যালেঞ্জটা কাদের থাকছে, কলম্বিয়ার কিনা আর্জেন্টিনার সামনে থাকলে সেটা কি, ছোট্ট করে যদি বলি? বড় চ্যালেঞ্জ হয়ে 23 বছর পর আপনার একটা ফাইনাল খেলার শিরোপা, রদ্রিগেজের 6টা আপনার অ্যাসিস্ট, সব কিছু মিলে তাদের সামনে মেসি দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, মেসি এই প্রেশারটা যেমন ফ্রান্সের কোচ বলেছিল যে তারা পর্তুগালের এগেনস্টে জেতার পর, যে আমি তো প্রেশারে ছিলাম না, কারণ আমার এগেনস্টে মেসি ছিল না। তো তাদের একটাই প্রেশার যে মেসি কিছু একটা করতে পারে। হোপফুলি ভালো দুটো ম্যাচ হোক, ইউরো এবং কোপার ফাইনাল। বেশ ভালো গেল দুটো টুর্নামেন্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আজকে। বেশ ভালো লাগলো ম্যাচ নিয়ে কথা বলতে পারে। ধন্যবাদ। ভিএআর এর কারণে ধ্বংস হচ্ছে ফুটবল, এমন অভিযোগ ডাচ কোচ রোনাল্ড কোম্যানের। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ইংল্যান্ড পেনাল্টি পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। অবশ্য রেফারির এমন সিদ্ধান্ত মানতে পারছেন না খোদ সাবেক ইংলিশ ফুটবলাররাই। এটিকে লজ্জাজনক সিদ্ধান্ত দাবি করে গ্যারি নেভিল বলেন এটি কোনোভাবেই পেনাল্টি ছিল না। একই মত দেন আরেক ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়ারার। ম্যাচ গড়াপেটার অভিযোগে 6 মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। সেই ফেলিক্স সোভায়ারকেই দেয়া হয় ইংল্যান্ড নেদারল্যান্ডস সেমিফাইনাল ম্যাচ সামলানোর দায়িত্ব। ম্যাচ শেষে বিতর্কের কেন্দ্রেও এই জার্মান রেফারি, আর সেটি ইংল্যান্ডকে দেয়া বিতর্কিত এক পেনাল্টি নিয়ে। ম্যাচে 14 মিনিটে হ্যারি কেইনের নেয়া শট বাধা দিতে যান ডামফ্রিজ। বল পোস্টে না থাকলেও ডামফ্রিজের পায়ের সঙ্গে কেইনের পায়ের সংঘর্ষ হয়। গোলের বাঁশি বাজালেও পরবর্তীতে ভিএআর এর সহায়তা নেন রেফারি সাভায়ার। বিশ্লেষণ শেষে পেনাল্টির সিদ্ধান্তেই অটল থাকেন তিনি, যদিও টিভি ধারাভাষ্যকাররাও পেনাল্টির বিপক্ষে মত দিচ্ছিলেন। আর এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ডাচ কোচ রোনাল্ড কোম্যান। তার দাবি ভিএআর এর কারণে ধ্বংস হচ্ছে ফুটবল। এটা মোটেও পেনাল্টি নয়, সে শুধু শটটাই আটকাতে চেয়েছিল। ভিআর এমন সব সিদ্ধান্ত দেয় ফুটবল ধ্বংস হয়ে যাচ্ছে। ইংল্যান্ডে এই পেনাল্টি দেওয়া হতো না, অনেক সিদ্ধান্তই আমাদের পক্ষে যায়নি। তবে রেফারি অনেক হালকা ব্যাপারে বাঁশি বাজালেও আমরা অবশ্য সে কারণে হারিনি। ম্যাচ শেষে ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডায়েকো রেফারিকে কাঠগড়ায় দাঁড় করান। তার মতে ম্যাচ শেষ হতে না হতেই রেফারির ইংল্যান্ড ড্রেসিং রুমের দিকে ছুটে যাওয়া নাকি ভিন্ন কিছুর ইঙ্গিত দেয়। অবশ্য রেফারির সিদ্ধান্তে চটেছেন খোদ সাবেক ইংলিশ ফুটবলাররাই। আইটিভির হাফ টাইম শোতে রেফারির সিদ্ধান্তকে লজ্জাজনক বলেছেন সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল। ডিফেন্ডার হিসেবে আমি মনে করি এটা লজ্জাজনক সিদ্ধান্ত। এটা কোনোভাবেই পেনাল্টি হতে পারে না। সে সহজাতভাবেই শটটি ঠেকানোর চেষ্টা করেছে। আমার মতে এটা পেনাল্টি হয় না। ইংল্যান্ডের অনেক খেলোয়াড়ও হয়তো এটি চায়নি।
সরাসরি না বললেও ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়ারারও জানিয়ে দিয়েছেন ভুল সিদ্ধান্ত নিয়েছেন রেফারি। কোনো সন্দেহ নেই যে পায়ে পায়ে সংঘর্ষ হয়েছে, কিন্তু ডিফেন্ডার বলটি ঠেকানোর চেষ্টা করেছিল। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। জাতীয় দলে ফেরার লড়াইয়ে মিরপুরে বোলিং প্র্যাকটিস করেছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। কানাডার গ্লোবাল টি-20 লিগে নিজেকে প্রমাণের সুযোগ সাইফের সামনে। অন্যদিকে বিশ্বকাপের পর প্রথমবারের মতো মিরপুরের রানিং সেশন সেরেছেন অধিনায়ক নাজমুল শান্ত। 2 টেস্টের পাকিস্তান সিরিজে নিজেকে মেলে ধরার বিকল্প নেই তার সামনে। আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে, 20 থেকে 25 জন, যেটুকু আমি মনে করি। তো ইনশাল্লাহ আমাদের জন্য ওই দিকটা কিছুটা ইজি, যদি ফিট থাকি আবার কামব্যাক করা আমাদের জন্য ইজি। সাইফুদ্দিন ছুটছেন, বল নিয়ে দৌড়াচ্ছেন, লক্ষ্য জাতীয় দলে ফিরে আসা। বেশ কিছুদিন ধরেই করছেন অনুশীলন। জাতীয় দলে থিত হতে পারছেন না অনেক দিন। ইনজুরি, এরপর পারফরমেন্স, সব মিলিয়ে আসা যাওয়ার মাঝেই ছিলেন তিনি। দেশে আন্তর্জাতিক মানের খেলোয়াড় খুব বেশি না থাকায় জাতীয় দলে ফেরাটা সহজ বলে মানছেন তিনি। টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। ডেথ ওভারে খুব একটা কার্যকরী না হয় ও ইয়র্কার বোলিং এর যথাযথ ব্যবহার না হয় নির্বাচকদের নজর কাটতে ব্যর্থ হন তিনি। তার পরিবর্তে দলে সুযোগ পেয়ে বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন তানজিম সাকিব। টাইগারদের বিশ্বকাপ মিশন শেষে এখন চোখ দ্বিপাক্ষিক সিরিজগুলোতে, যেখানে একটা সুযোগের অপেক্ষায় ফেনীর এই ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার। দেশের হয়ে এখন পর্যন্ত 38টি টি-20 ম্যাচ খেলে 42 উইকেট পেয়েছেন সাইফুদ্দিন। ব্যাট হাতেও করেছেন 1158 রান। সেখান থেকেই নতুন শুরুর প্রত্যাশা সাইফের। এবছর সেপ্টেম্বর অক্টোবরে ভারত সফরে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে ফিরে আসার মঞ্চ হিসেবে সাইফুদ্দিন খেলবেন কানাডার গ্লোবাল টি-20 লিগে। 25 জুলাই থেকে পর্দা উঠতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাইফুদ্দিন মাঠ মাতাবেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে। অন্যদিকে অম্লমধুর বিশ্বকাপ কাটিয়ে প্রথমবারের মতো মিরপুরে দেখা মিলেছে টাইগার অধিনায়ক নাজমুল শান্তর। দীর্ঘদিন ধরেই নিজেকে হারিয়ে খুঁজছেন এই টপ অর্ডার ব্যাটার। সামনে পাকিস্তানে মারতে রয়েছে টেস্ট সিরিজ। আসন্ন সিরিজ দিয়ে রানে ফিরতে চাইবেন তিনি। তবে মিরপুরে আউটার স্টেডিয়ামে প্রথম দিন শুধুই দৌড়েছেন নাজমুল শান্ত। ফারহান ইসান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।